ইয়েন্দার গোয়েন্দা কাহিনী অডিও স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের চ্যানেলে আপনি শুনতে পারবেন ইয়েন্দা সিরিজের একের পর এক রোমহর্ষক, দুর্ধর্ষ এবং রুদ্ধশ্বাস নতুন নতুন গোয়েন্দা কাহিনী। আমাদের আজকের গল্প এস চ্যাটার্জির গল্প অবলম্বনে এক ভুলে সব শেষ। গল্প পাঠে কুন্তল। কোনোদিন ভাবিনি গোয়েন্দা গল্পের শ্রোতা থেকে বক্তা হব, তাই বুঝে উঠতে পারছি না ঠিক কোথা থেকে শুরু করব। তবে রহস্যপ্রেমী হয়ে এটুকু বুঝতে পারছি, এমন একটা মৃত্যু রহস্য সকলকে না জানানো পর্যন্ত আর সেই রহস্য সমাধানকারীর সাথে পরিচয় না করিয়ে দেওয়া অবধি মনের মধ্যে ঠিক শান্তি পাবো না। তাই শেষমেশ ঠিক করেই ফেললাম, যেখান থেকে এইসব ঘটনার শুরু আমিও সেখান থেকেই শুরু করি। আমার খুব কাছের বন্ধু অঙ্কুর হঠাৎ করে মারা যায়। বেশিরভাগ লোক সেটাকে আত্মহত্যা বলে মনে করলেও আত্মহত্যার কোনো কারণ দেখা যাচ্ছিল না, যদিও আমার ধারণা এটা খুন। পুলিশ সেই রহস্য সমাধান করতে গিয়ে ইয়েন নামের এক তথ্য বিশ্লেষকের সাহায্য নেয়, আর তখনই আমার সাথে পরিচয় হয় বর্তমান যুগের গোয়েন্দার সাথে। যদিও আমি ইয়েন্দাকে গোয়েন্দা বলছি বটে, কিন্তু ইয়েন্দা আসলে কি বা ঠিক কি করেন সেটা আমার এখনো ঠিক মতন জানা নেই। তাই এই বিষয়ে বেশি কথা না বাড়িয়ে ইয়েন্দা কিভাবে আমার বন্ধুর মৃত্যু রহস্য সমাধান করলো সেটাই বলি। বর্তমানে আমি তৃতীয় বর্ষের আর্টসের ছাত্র, তাই বুঝতেই পারছেন এখন আমার মাথায় পড়াশোনার চাইতেও পড়াশোনার শেষে চাকরি পাওয়ার চিন্তাটাই বেশি। সেই সব চিন্তা নিয়েই কোনো মতে দিন কেটে যাচ্ছিল, কিন্তু ঈশ্বরের বোধহয় সেটাও সহ্য হলো না। সেই দিন সকালে হঠাৎই মায়ের আতঙ্কিত গলার ডাকে ঘুমটা ভাঙল। শিবা, এই শিবা, শিবা, কিরে ওঠ না, এইদিকে কি কাণ্ড ঘটেছে দেখ। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? আরে অঙ্কুর, তোর বন্ধু। হ্যাঁ, অঙ্কুর বন্ধু। তা কি হয়েছে? অঙ্কুর নাকি আত্মহত্যা করেছে। কি কি যাতা বলছো? আরে বাজার থেকে ফেরার পথে ওদের গলির মুখে ভিড় করে দাঁড়িয়ে থাকা পাড়ার লোকজনদের মুখে যেটা শুনলাম সেটাই তো বলছি। বাকিটা তুই গিয়ে একবার দেখ। মায়ের সাথে আর কথা না বাড়িয়ে কোনো মতে পাজামার গেঞ্জিটা গলিয়ে পাড়ার মানুষের ভিড়কে পাশ কাটিয়ে এক দৌড়ে অঙ্কুরের বাড়ির দিকে যেতে লাগলাম। ওর ঘরের সামনে গিয়ে দেখলাম ও নিজের বিছানায় শান্তিতে ঘুমোচ্ছে, কিন্তু পরক্ষণেই ওর ঝুলন্ত বাঁ হাতের উপর চোখ পড়তেই বুঝতে পারলাম ওর এই শান্তির ঘুম আর কোনোদিনও ভাঙবে না। কারণ লক্ষ্য করলাম ওর হাতের কাটা শিরা থেকে রক্ত বেরিয়ে ঘরের পুরো মেঝেটাই লাল করে দিয়েছে। সেই দৃশ্য দেখে জানি না কতক্ষণ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। হুঁশ ফিরতে আমার আরেক বন্ধু দেবুকে বলতে শুনলাম, দরজা থেকে সরে আয় শিবা, পুলিশ আসছে। কয়েক পা পিছিয়ে এসে সোফায় বসলাম। পুলিশ অঙ্কুরের মৃতদেহটাকে পরীক্ষা নিরীক্ষা করে গোটা ঘরটার ভালো করে তল্লাশি নেবার পর ছুরি আর মোবাইলটা সংগ্রহ করল এবং ঘরের আর বাইরের দরজাগুলো ছাড়াও আরো বেশ কিছু জায়গা থেকে আঙুলের ছাপ তুলল। ওদিকে কয়েকজন কনস্টেবল বাড়ির তল্লাশি নিতে গিয়ে জয়েন্টের কয়েকটা পোড়া ফিল্টার সংগ্রহ করে নিয়ে এসে অফিসারকে দিল। এদিকে আমি একটাই কথা ভেবে যাচ্ছিলাম, অঙ্কুর হঠাৎ এই কাজ করলো কেন? যদিও অনেক ভেবেও কোনো কারণ আন্দাজ করতে পারলাম না, তাই মনের মধ্যে সন্দেহটা জেগে উঠল। এটা আত্মহত্যা নয়, হয়তো কেউ ওকে খুন করেছে। যদিও বা কে আর কেন ওকে খুন করে থাকতে পারে সেটার কোনো অনুমান করতে পারলাম না।
এইসব ভাবতে ভাবতেই পুলিশ নিজের কাজ করে ঘরটাকে সিল করে দেয় আর বডি পোস্টমর্টমে পাঠিয়ে দেয়। পোস্টমর্টম হবার পর হাসপাতাল থেকে ওর মৃতদেহ নিয়ে এসে শেষকৃত্য সম্পন্ন করতে রাত প্রায় 11টার কাছাকাছি বাজল। বাড়ি ফিরে এইসব নিয়ে আর চিন্তা করতে পারছিলাম না, তাই খাওয়া দাওয়া করে বিছানায় শুতেই ঘুমের দেশে চলে যাই। ঘুমটা ভাঙে মোবাইলের শব্দে। অচেনা নাম্বার দেখে বিরক্ত হলেও ফোনটা ধরলাম। কে? হ্যালো, তুমি অঙ্কুরের বন্ধু বলছো? অঙ্কুরের নামটা শুনতেই গতকালের সমস্ত কথাগুলো চোখের সামনে ভেসে উঠতে লাগলো। আমি তখন বুঝে উঠতে পারছিলাম না এগুলো কি সত্যি নাকি পুরোটাই আমার স্বপ্ন। তবুও ওপাশের ব্যক্তির প্রশ্নের জবাবে উত্তর দিলাম, হ্যাঁ বলছি। অঙ্কুরের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে আমি ওদের বাড়িতে যাচ্ছি। তুমি তো ওর খুব কাছের বন্ধু, তুমিও একবার এসো। আচ্ছা স্যার। ফোন কেটে দেবার পর আর কিছুতেই ঘুম এলো না, তাই জন্যই ফ্রেশ হয়ে জলখাবার খেতে খেতে 11টা বাজার অপেক্ষা করতে লাগলাম। সময়ের কয়েক মিনিট আগেই বেরিয়ে ওদের বাড়ির দিকে যেতে যেতে ভাবছিলাম পুলিশ আমার থেকে ঠিক কি জানতে চায়। আমি ওর মৃত্যুর বিষয়ে এমন কিছু কি জানি যেটা পুলিশের তদন্তে কাজে লাগতে পারে? অনেক ভাবনার পরেও এই প্রশ্নের কোনো উত্তর আমি পেলাম না, কিন্তু মনে মনে ঠিক করলাম ওর মৃত্যুর কারণ জানতে পুলিশকে যতভাবে সম্ভব আমি সাহায্য করব। ওর মৃত্যুর কারণ আমি জেনেই ছাড়ব, না হলে আমি ঠিক শান্তি পাবো না। ওদের বাড়ির সামনে যেতে দেখলাম অঙ্কুরের দাদা তৃণাঙ্কুর বাড়ির সামনে পায়চারি করতে করতে কারোর সাথে ফোনে কথা বলছে। আমাকে দেখতে পেয়েই বলল, আয় শিবা, ভেতরে আয়। আমিও মাথা নেড়ে সম্মতি জানিয়ে ঘরের ভেতরে যেতে ওর বাবা হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। এক রাতের মধ্যেই ওনার বয়স যেন 10 বছর বেড়ে গিয়েছে। ওনার ক্লান্ত মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। কোনো মতে মাথা নিচু করে বসে পুলিশের আসার অপেক্ষা করতে লাগলাম। যদিও পুলিশ আসার আগে দেবু এসে উপস্থিত হলো। এসেই নানান উল্টো পাল্টা প্রশ্ন করতে লাগলো। তোকেও কি থানা থেকে ফোন করেছিল? হ্যাঁ। তুই কখন এসছিস? হ্যাঁ এই তো জাস্ট এলাম। হ্যাঁ রে, পুলিশ আসবে কখন? এর মধ্যেই চলে আসবে হয়তো। শিবা, হেভি ভয় করছে মাইরি। কি ব্যাপার বলতো? আমি কিছু বলার আগেই গলির মুখে পুলিশের গাড়ি এসে থামল। দুজন পুলিশ অফিসারের সাথে দুজন কনস্টেবল ঘরের ভেতরে এলেন। একজন অফিসার এসে কাকাবাবুকে জিজ্ঞেস করলো, আমরা কি আপনার ওই কোনার রুমটায় গিয়ে কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, যান, আপনারা গিয়ে বসুন, বিলাস চা নিয়ে যাচ্ছে। তারপর কাকাবাবু নিজের হুইল চেয়ারটাকে ঘুরিয়ে ওনাদের পেছন পেছন সেই ঘরের দিকে এগিয়ে গেলেন। হুইল চেয়ারটাকে অফিসারের সামনে নিয়ে গিয়ে দাঁড় করাতে অফিসার জিজ্ঞেস করেন, আই এম রিয়েলি সরি, আসলে কিছু করার নেই, জিজ্ঞাসাবাদ করতে হবে। আপনার কি মনে হয় আপনার ছেলে আত্মহত্যা করলো কেন? গতকাল থেকে আমি এই একটা কথাই ভেবে যাচ্ছি, কিন্তু না স্যার, ও হঠাৎ এমন কাজ কেন করলো সেটা আমি কোনো মতেই বুঝে উঠতে পারছি না। পরশু রাতেও আমরা যখন খেতে খেতে কথা বলছিলাম, তখন ওর কথাবার্তা শুনে কিংবা ওকে দেখে তো মনে হয়নি ও কোনো সমস্যায় আছে। তা সত্ত্বেও দেখুন, ওর রুমে কিন্তু কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, ফলে মার্ডারের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মার্ডার? আমি বলছি সম্ভাবনার কথা। তা আপনার কি কাউকে সন্দেহ হয়? দেখুন স্যার, এই সন্দেহ যে আমার মনে আসেনি তা নয়, কিন্তু কেউ ওকে কেন খুন করতে যাবে সেটা তো বুঝে উঠতে পারছি না। তা
তাছাড়া বাড়ির দরজা জানলা সব যখন ভেতর থেকে বন্ধ, তখন কেউ কিভাবে এসে খুন করে চলে যাবে সেটাও তো বুঝতে পারছি না। তার মানে খুনটা যদি বাইরের কেউ করে না থাকে, তাহলে ঘরের কেউ করে থাকতে পারে। মানে আপনার বড় ছেলে, ও কি সম্পত্তির লোভে কিংবা অন্য কোনো কারণে ভাইকে খুন করতে পারে? কাকাবাবু প্রথমে কেমন যেন কেঁপে উঠলেন, তারপর নিজেকে খানিকটা সামলে নিয়ে কয়েক মুহূর্ত কিছু ভেবে উত্তর দিলেন, গত কয়েকদিন আগে তৃণাঙ্কুর আমার কাছে কিছু টাকা চেয়েছিল একটা নতুন ব্যবসা শুরু করার জন্য, কিন্তু আমি টাকা না দিয়ে ওকে বলেছিলাম আমার কাছে যা ছিল তার প্রায় অর্ধেক তোকে আমি দিয়ে দিয়েছি, আর আমার পক্ষে সম্ভব নয়। বাবা, আমার টাকাটা বিশেষ দরকার, এটা আমার ফিউচারের প্রশ্ন। এর আগে একটা ব্যবসাও তুই চালাতে পারিসনি, উল্টে সব টাকা জলে গেছে। আমার কি টাকার গাছ আছে নাকি? তাছাড়া অঙ্কুরের পড়াশুনো বাকি, ওর জন্যও তো কিছু রাখতে হবে। ফিউচার তো তোর শুধু একার নয়, ওরও আছে। আমার বিজনেস একবার ক্লিক করে গেলে অঙ্কুরের সব দায়িত্ব আমি নিতে পারবো, এটা কেন বুঝছো না? আর যদি ক্লিক না করে, আবার যদি ফেল করে? তুমি তো আমাকে বিশ্বাসই করতে চাইছো না। আমার জায়গায় তুই থাকলে তুই কি করতিস? তোমার এই সব সময় অঙ্কুর অঙ্কুর করা দেখলে জাস্ট অসহ্য লাগে। সব সময় তোমার ছোট ছেলেই তোমার চোখের মণি। আমি যেন বানের জলে ভেসে এসেছি, নিজের ভবিষ্যতের জন্য একটু সাহায্য চাইছি, আর সেখানেও আমার যা বলার ছিল বলা হয়ে গেছে, আর কিছু বলার নেই। ও বেশ, আমিও দেখব। এই নিয়ে ওর সাথে আমার বিস্তর অশান্তি হয় ঠিকই, কিন্তু আমার বিশ্বাস ও এতটা নিচে নেমে যাবে না যে টাকার জন্য ভাইকে খুন করে দেবে। না না, দেখুন বাকিটা আপনারা দেখুন। আচ্ছা, এছাড়া আপনার পরিবারে কিংবা বাইরে আর কেউ কি থাকতে পারে যে আপনার থেকে কিংবা আপনার পরিবারের থেকে বদলা নেবার জন্য ওকে খুন করেছে? বর্তমানে আমার পরিবার বলতে আমরা 3 জন। বছর 15 আগে এক অ্যাক্সিডেন্টে আমার স্ত্রী মারা যায়। আমার বাবা ছিলেন পোস্ট অফিসের পিয়ন, আর আমি এক কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট। তাই মনে হয় না আমার মতন সাধারণ মানুষের সাথে কারুর শত্রুতা থাকতে পারে বলে। তবুও এই বিষয় আমি ভেবে দেখব, যদি বলার মতো কিছু মনে পড়ে তবে অবশ্যই জানাবো। ইয়েস, শিওর। ধন্যবাদ। আপনি এবার আসতে পারেন। আপনার বড় ছেলেকে একবার এই রুমে পাঠিয়ে দিন। তৃণাঙ্কুরদা ঘরে ঢুকতেই অফিসার ওনাকে নিজের সামনের চেয়ারটাতে বসার ইশারা করে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, এসো এসো, বসো। আচ্ছা, তুমি কি বলতে পারবে তোমার ভাই কেন আত্মহত্যা করলো? আমার আর ভাইয়ের মধ্যে বন্ধুসুলভ সম্পর্ক ছিল না, তাই ওর ব্যাপারে আমার খুব বেশি কিছু জানা নেই। তবে আমার মনে হয় কোনো মেয়ের প্রেমে ছ্যাঁকা খেয়ে ওই কাজ করেছে, কেননা আমি অনেক সময় ওকে ফোনে কথা বলতে দেখেছি। এছাড়া ওর আত্মহত্যা করার আর কোনো কারণ থাকতে পারে বলে তো আমার মনে হয় না। আর এটা যদি আত্মহত্যা না হয়ে খুন হয় তাহলে? খুন? না, এই বিষয়ে আমি ভেবে দেখিনি, কেননা এটাকে খুন বলে মনে হওয়ার কোনো কারণ আমি দেখছি না। তাছাড়া ওকে কেউ কেন খুন করতে যাবে? যেমন ধরো, সম্পত্তির লোভে তুমিই ভাইকে খুন করে থাকতে পারো। আপনি কি বলতে চাইছেন? ভাইকে আমি খুন করেছি? আশা করি কথাটা আপনি ভেবেচিন্তে বলছেন, কেননা সেদিন রাতে আমি বাড়িতেই ছিলাম না। আমার দোকানের পাশের দোকানদারের জন্মদিন উপলক্ষে একটা ছোটোখাটো খাওয়া দাওয়া হয়েছিল। সেসব শেষ হতে হতে বেশ রাত হয়ে যাওয়ায় আমি বাড়ি না এসে দোকানেই শুয়ে পড়েছিলাম। তাই বুঝতেই পারছেন অফিসার, আপনার এই সন্দেহের আর কোনো গুরুত্ব থাকছে না। হ্যাঁ, সেসব আমরা যাচাই করেই নেব। তুমি এখন আসতে পারো।
বাইরে গিয়ে ওর বন্ধুদের পাঠিয়ে দিও। তৃণাঙ্কুরদা আর কোনো কথা বাড়ালো না। বাইরের ঘরে এসে আমাদের যেতে বলায় আমরাও অফিসারের সামনে এসে দাঁড়ালাম। অফিসার আমাদের বসার ইশারা করে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু সেই সময় দরজার বাইরে থেকে বিলাস কাকুকে বলতে শুনলাম, স্যার আসবো? হ্যাঁ আসুন। অফিসার ওনাকে আসার অনুমতি দিতে উনি টেবিলের ওপর চায়ের 3টে কাপ রাখতে রাখতেই আমাদের বললেন, কথা হয়ে গেলে বাইরে আসো, তোমাদের জন্য চা রাখা আছে। আচ্ছা, গতকাল তো আপনিই আমাদের ফোন করেছিলেন, তার মানে রাতে আপনি এখানেই থাকেন? না স্যার, আমি সকালে এসে কাজকর্ম করে দুপুর নাগাদ আবার বাড়ি চলে যাই, আবার সন্ধ্যাবেলা আসি, ওই রান্না বান্না করে 9টার দিকে বাড়ি ফিরে যাই। গতকাল সকালে আপনি কখন এসেছিলেন আর এসে কি কি দেখলেন একটু গুছিয়ে বলুন তো। প্রতিদিনের মতন কালকেও সকাল প্রায় ওই 7টা এসে আমি সদর দরজার নিচে দিয়ে হাওয়াতে ঢুকিয়ে হ্যাশ বলটা খুলে বাড়িতে আসি। তারপর বাড়ির পেছনের দরজার তালাটা খুলে ভেতরে ঢুকি, দিয়ে প্রতিদিনের মতন কিছু ছোটোখাটো কাজ করে নিয়ে দাদাবাবুর জন্য চা নিয়ে যাই। তারপর ওনার ঘর আর বড় খোকার ঘর পরিষ্কার করে নিয়ে ছোট খোকার ঘরে ঢুকতেই দেখি পুরো ঘরে রক্তে রক্তাক্ত হয়ে আছে। সেই দৃশ্য দেখে কয়েক মুহূর্তের জন্য তো স্থির হয়ে যাই। যখন চমক কাটলো তখন কয়েক পা এগিয়ে গিয়ে ওর নাকের সামনে হাত দিয়ে দেখার চেষ্টা করি ওর নিঃশ্বাস চলছে নাকি। যখন বুঝতে পারলাম আর কিছুই করার নেই, তখন গিয়ে দাদাবাবুকে জানাই। তারপর আপনাদের আর বড় খোকাকে তো ফোন করি। তা আপনার কি মনে হয় ও আত্মহত্যা করলো কেন? ওর ঠাকুমা মারা যাবার পর থেকে আমি ওর দেখাশোনা করে আসছি, তাই ওর মন প্রকৃতি সম্বন্ধে আমার থেকে ভালো আর কেউ জানে বলে তো আমার মনে হয় না। তাই আমি কোনো মতেই মেনে নিতে পারছি না যে ছোট দাদাবাবু আত্মহত্যা করেছে। আমার বিশ্বাস কেউ ওর খুন করেছে। আচ্ছা, কি মনে হয় কে আর কেনই বা ওকে খুন করতে পারে? সেটা আমি বলতে পারবো না স্যার। আচ্ছা, ওদের দুই ভাইয়ের মধ্যে কেমন সম্পর্ক ছিল বলুন তো? মানে তৃণাঙ্কুর কি সম্পত্তির জন্য ভাইকে খুন করে থাকতে পারে? ওদের দুজনের সম্পর্কের ব্যাপারে ভালো বা খারাপ বলার মতো কিছু নেই, কেননা ওরা নিজের নিজের মতনই থাকতো। তবে বড় খোকা ভাইকে খুন করে থাকতে পারে নাকি সেটা আমার পক্ষে বলা মুশকিল, কারণ ওর যে টাকার খুব দরকার ছিল সেটা কারোর অজানা নেই স্যার। কিন্তু বড় খোকা উপরে উপরে একটু রাগী মানুষ দেখালেও ছেলেটা কিন্তু খারাপ নয়, তাই আমার মনে হয় না যে ও ভাইকে খুন করেছে বলে। আচ্ছা, কাল সকালে এখানে আসার পর আপনি অস্বাভাবিক কিছু দেখেছেন? যেমন ধরুন কোনো দরজা বা জানালা খোলা, কিংবা ঠিক মতন বন্ধ না থাকা বা অন্য কিছু? না স্যার, তেমন কিছু তো আমার মনে পড়ছে না। সব কিছু প্রতিদিনের মতনই ছিল। আচ্ছা বেশ, আপনি এখন আসতে পারেন। বিলাস কাকা চলে যেতেই অফিসার দেবুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা দেবু, পরশু রাতে তুমি ওকে কেন ফোন করেছিলে? আমি এমনি স্যার, এমনি ফোন করেছিলাম। আসলে সকালেও খেলতে যাবে নাকি সেটা জানতেই ফোন করেছিলাম স্যার। আহা দেবু, তুমি যে সত্যি কথা বলছো না সেটা তোমার মুখ দেখেই বুঝতে পারছি। তাই ভালোভাবে সত্যিটা বলো, নয়তো আবার থানায় নিয়ে গিয়ে সত্যিটা বার করতে আমার কিন্তু খুব বেশি সময় লাগবে না। বলো বলো। দেবুর মুখটা এবার ভয়ে আরো ছোট হয়ে এলো। তারপর
মাথা নিচু করে সে উত্তর দেয়, আসলে স্যার, রাতে একটু গাঁজা না খেলে আমার আবার ঠিক ঘুম আসতে চায় না। তাই অঙ্কুর গাঁজা খাওয়া শুরু করার পর থেকে আমরা মাঝে মধ্যেই ওদের ছাদে বসে গাঁজা খেতাম আর কি। সেই জন্যেই ওই দিন ফোন করেছিলাম। ওকে, আচ্ছা এবার বলো তো, সেদিন কখন এসেছিলে, আর তারপর ঠিক কি কি করেছিলে, আর তোমাদের মধ্যে কথাবার্তা কি হয়েছিল? ফোন করার মিনিট 10 পরে, মানে ওই 12:30 নাগাদ আসি, দিয়ে গান শুনতে শুনতে জয়েন্টটা বানিয়ে খেতে শুরু করি। কিন্তু কয়েক টান দেওয়ার পরই আমার বেশ নেশা হয়ে যায় স্যার। তাই ওটা শেষ হওয়ার আগেই আমি বাড়ি ফিরে যাই। তবে সেই সময়ের মধ্যে আমাদের তেমন কিছু কথা হয়নি স্যার। তা তোমার কি মনে হয় ও আত্মহত্যা করলো কেন? এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না স্যার, কেননা ওর কাছে আত্মহত্যা করার মতো কোনো কিছু ছিল বলে অন্তত আমার জানা নেই। এমনকি সেদিন রাতেও ওকে দেখে ওর কথা শুনে একবারের জন্য মনে হয়নি যে ও কোনো কষ্টে আছে। অফিসার এবার দেবুর থেকে চোখ সরিয়ে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আমি মাথা নেড়ে বললাম, না স্যার, এই প্রশ্নের উত্তর আমারও জানা নেই। তবে স্যার, আমি এটুকু বলতে পারি, ও আত্মহত্যা করে হার মানার মতন ছেলে ছিল না। আমার অনুমান স্যার, ওকে কেউ খুন করেছে, কিন্তু সেটা কে আর কেন করেছে তার কোনো আন্দাজ আমার কাছে নেই। আচ্ছা শিবা, ওর জীবনযাত্রা সম্বন্ধে বলো তো। মানে ও সারাদিন কি কি করতো, কাদের সাথে মিশতো, আর কোথায় কোথায় যেত? না স্যার, ও খুব একটা মিশুকে ছেলে ছিল না, তাই জন্যই ওর বন্ধু বান্ধবও ছিল হাতে গোনা। দিনের বেশিরভাগ সময়টা ওই পড়াশোনা নিয়ে কাটাতো, আর বাকিটা খরচ করতো ক্রিকেট খেলা আর দেখা, আর সেটা চর্চার ওপর। ওর গার্লফ্রেন্ডের ব্যাপারে তো কিছু বললে না। অফিসারের কথাটা শুনে মনে মনে ভাবতে লাগলাম, বিদিশার ব্যাপারে আবার কি বলবো। অফিসার হয়তো আমার চিন্তিত মুখটা দেখেই বুঝতে পারলেন বিষয়টা। আবারও বলে উঠলেন, ওর কটা গার্লফ্রেন্ড ছিল, তাদের সাথে অঙ্কুরের সম্পর্ক কেমন ছিল, আর সব থেকে বড় কথা, এই গার্লফ্রেন্ড কি কোনোভাবে ওর মৃত্যুর কারণের সাথে জড়িত থাকতে পারে? অফিসারের শেষের কথাগুলো শুনতে শুনতে গত কিছুদিন আগের একটা ঘটনার কথা মনে পড়তে লাগলো। প্রতিদিনের মতো সেদিন সন্ধেবেলাতেও আমরা চায়ের দোকানে বসে আড্ডা মারছিলাম, কিন্তু সেদিনের আড্ডাটা খুব একটা জম ছিল না, কেননা আড্ডা জমানোর ছেলেটাই আজ মনমরা আর বেশ চিন্তিত হয়ে বসেছিল। তাই দ্বিতীয়বারের চায়ের ভাঁড়টা ছোট্ট স্তূপটার দিকে ছুঁড়ে ফেলতে ফেলতে অঙ্কুরকে জিজ্ঞাসা করলাম, কিরে, আজকে নেশাটা একটু বেশি হয়ে গেছে নাকি? এরকম চুপচাপ বসে আছিস যে? আরে না না, তেমন কিছু নয়, এই একটা বিষয় একটু ভাবছিলাম। সেটাই তো জানতে চাইছি, কি নিয়ে এত ভাবছিস? পরে বলছি। ওর পরে বলছি শুনে আমিও আর কথা না বাড়িয়ে অন্যদের সাথে আড্ডায় যোগ দিই। তারপর প্রায় 9টা বাজতে ওকে আমরা জিজ্ঞেস করলাম, কিরে, বাড়ি যাবি তো নাকি, নাকি রাতটা এখানে বসে চিন্তা করে কাটাবি বলে ঠিক করেছিস? হ্যাঁ হ্যাঁ, চল চল যাওয়া যাক। সাইকেল নিয়ে বাড়ির দিকে যেতে যেতে অঙ্কুর আমার পাশে এসে বলল, তুই ভালো আছিস রে, গার্লফ্রেন্ড নেই, তাই চিন্তামুক্ত শান্তির জীবন কাটাতে পারছিস। যদিও ওর কথাটা শুনে আমি এটা বুঝতে পারছিলাম না ও আমার প্রশংসা করছে নাকি গার্লফ্রেন্ড না থাকার খোঁটা দিচ্ছে। তবে আমি কথা ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, অঙ্কুর, বিদিশার সাথে কিছু কথা হয়েছে নাকি? আরে সেটাই তো বুঝতে পারছি না আমি, কেন জানি না কিছুদিন ধরে ও আমার সাথে ঠিক মতন কথা বলছে না। আরে বাবা, এই সামান্য বিষয় নিয়ে এত চিন্তা করার কি আছে? ও হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, তাই তোকে ঠিক মতো সময় দিতে পারছে না। দেখ, এইসব নিয়ে ফালতু বেশি চিন্তা করার কিছু নেই, না হলে দেখবি একসময় মাথাটাই খারাপ হয়ে যাবে। হয়তো তুই ঠিকই বলছিস, কিন্তু আমার মনে হচ্ছে ও আমাকে ছেড়ে দিতে চাইছে। ও যদি সত্যি কোনো ব্যাপার নিয়ে ব্যস্ত থাকতো তাহলে সেটা আমাকে নিশ্চয়ই জানাতো,
কিন্তু ও সেটাও বলছে না, শুধু আমাকে এড়িয়ে যাচ্ছে রে। আচ্ছা ঠিক আছে, যদি এটাই হয় তাহলে কি তুই ওকে আটকে রাখতে পারবি? না, আটকে রাখার কোনো প্রশ্নই আসছে না। আমি শুধু জানতে চাই ও কেন এই রকম করছে। এই প্রশ্নের উত্তর কি তুই চিন্তা করে বার করতে পারবি? তোর কি মনে হয়? না, সেটা তো সম্ভব নয়। তাই তো ভাবছি ওকে সরাসরি এই ব্যাপারে প্রশ্ন করব নাকি, কিন্তু এটাও বুঝে উঠতে পারছি না জিজ্ঞাসা করাটা কি ঠিক হবে। দেখ, আমার তো মনে হয় এখন যেমন চলছে তেমন চলতে দেওয়া উচিত। ও যদি সত্যিই তোর সাথে সম্পর্ক রাখতে চায় তাহলে সময় মতো নিজে থেকে এই কথা বলবে, আর যদি না চায় সেটা তখন দেখা যাবে। অফিসারকে এই কথাগুলো বলায় উনি জিজ্ঞেস করলেন, তারপর কি হলো? স্যার, এরপর ও এই বিষয়ে আর কিছু বলেনি, আর আমিও তাই জানতে চাইনি। তোমার কি মনে হয় বিদিশা ওকে ছেড়ে দেবার দুঃখে ও আত্মহত্যা করতে পারে? অঙ্কুর যে বিদিশাকে খুব ভালোবাসতো তাতে কোনো সন্দেহ নেই স্যার। তাই জন্যই এই ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছানো অত্যন্ত মুশকিল। ওকে, আচ্ছা বিদিশা মেয়েটা কেমন, ওর ব্যাপারে কিছু বলতে পারবে? স্যার, একই পাড়াতে বাড়ি হওয়ায় আর অঙ্কুরদের বাড়ির পাশে ওর জেঠুর বাড়ি হওয়ায় ওকে ছোটবেলা থেকে চিনি। বন্ধু হিসাবে বলতে পারি ওর মতন ভালো মেয়ে খুব একটা দেখা যায় না স্যার। তবে বয়সের সাথে সাথে দূরত্ব বাড়ার পাশাপাশি সকলের স্বভাবের মধ্যেও একটু আধটু বদল হয়েই যায়। তাই বর্তমানে ওর মাথায় কি চলছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে আবারও বলবো, ওদের একসাথে দেখে মনে হতো বিদিশাও অঙ্কুরকে খুব ভালোবাসে। আমি কথা শেষ করতেই অফিসার মাথা নাড়াতে নাড়াতে উঠে পড়ায় আমরা ওনার পেছন পেছন ঘর থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে এলাম। বাড়িতে পৌঁছে প্রথমেই স্নানে গেলাম। ভালো লাগছিল না কিছু, মাথার মধ্যে অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। স্নান করতে করতেই মোবাইলের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তাই তাড়াতাড়ি বেরিয়ে এসে টেবিলের ওপর থেকে মোবাইলটা নিতে নিতেই নাম্বারটার উপর বিদিশার নামটা দেখে খানিকটা অবাক হলেও ফোনটা আমি ধরলাম। হ্যালো, হ্যাঁ বল। অঙ্কুরের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ ফোন করেছিল। ওরা থানায় যেতে বলেছে, নইলে ওরা আমার বাড়ি আসবে। আমার একা একা যেতে খুব ভয় করছে রে। তুই কি একবার যাবি আমার সাথে? আমি? কিন্তু সবাই এড়িয়ে যাচ্ছে শিবা, প্লিজ চল না রে। আচ্ছা, তা কখন যাবি? সন্ধেবেলা ওই 7টার দিকে। বেশ, ঠিক আছে, আমি যাব। তুই বাড়ি থেকে বেরোনোর 15 মিনিট আগে আমাকে একটা ফোন করে দিস, কেমন? আমি থানার সামনে গিয়ে অপেক্ষা করব। তুই তো নিজের মতো ওখানে চলে আসিস। ফোনটা রেখে ভাবলাম ভালোই হলো, বিদিশা কি বলে সেটাও জানা যাবে। দুপুরের খাওয়া দাওয়া করে খানিকটা শুয়েছিলাম, কিন্তু প্রথমে ঘুম আসার বদলে মাথার মধ্যে অঙ্কুরের এই রহস্যজনক মৃত্যু, বিদিশার সাথে থানায় যাওয়া, আত্মহত্যা বা খুনের কারণ কি হতে পারে, এ সমস্ত নানান চিন্তা আসতে লাগলো মাথার মধ্যে। তারপর এক সময় কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা জানি না। ঘুমটা ভাঙল বিদিশার ফোন আসায়। কথা মতন ওকে 5 মিনিট পরে বেরিয়ে থানার সামনে আসতে বললাম। আমিও থানার সামনে পৌঁছানোর মিনিট 2-এর মধ্যেই বিদিশারও ফোন এলো। যদিও আমি ফোনটা না ধরে পেছনের দিকে তাকিয়ে ওকে খোঁজার চেষ্টা করলাম। 2-1 মাথা ঘোরাতে ওকে দেখতে পেয়ে হাত দেখালাম। ও আমার কাছাকাছি আসতে আমিও সাইকেলে উঠে ওর আগে আগে এসে থানার সামনে নামলাম। তারপর সাইকেলটা সাইকেলে রাখার জায়গায় পার্ক করে বিদিশার পাশে পাশে থানার দিকে এগিয়ে যেতে যেতে ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম দুঃখে শুকিয়ে থাকা মুখটাতে কেমন একটা ভয়ের ছাপ দেখা যাচ্ছে। থানার সামনে দাঁড়িয়ে থাকা কনস্টেবল আমাদের দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন, কি দরকার? আমার বন্ধুর মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে আমাকে ডাকা হয়েছে। আচ্ছা,
আপনারা সোজা গিয়ে ডান দিকের দ্বিতীয় ঘরটায় চলে যান। ওনার দেখানো পথে এগিয়ে যেতে যেতে বিদিশা বলল, আমার জীবনে যে এমন একটা দিন আসবে এটা আমি কখনোই ভাবিনি। আমি কি বলবো বুঝতে না পেরে চুপ থাকাটাই উচিত হবে বলে ঠিক করলাম। অফিসারের ঘরের সামনে এসে বিদিশা জিজ্ঞেস করলো, স্যার আসবো? হ্যাঁ এসো, বসো। অফিসার ওকে নিজের সামনের চেয়ারটাতে বসার ইশারা করে আমার উপর চোখ পড়তেই ওনার ভ্রু কুঁচকে যায়। যদিও সেটাকে প্রায় সঙ্গে সঙ্গেই ঠিক করে নিয়ে আমাকে পাশের বেঞ্চটাতে বসার ইশারা করলেন। তারপর টেবিলের ওপর থাকা খোলা ফাইলটাকে বন্ধ করতে করতে বিদিশাকে জিজ্ঞেস করলেন, তুমি অঙ্কুরের গার্লফ্রেন্ড ছিলে, তুমি কি বলতে পারবে ও কেন আত্মহত্যা করলো? না স্যার, এই ব্যাপারে আমার কিছুই জানা নেই। আচ্ছা, তা বর্তমানে তোমাদের সম্পর্ক কেমন চলছিল? কেমন চলছিল মানে? আপনি ঠিক কি জানতে চাইছেন আমি কিন্তু বুঝতে পারলাম না। দেখো বিদিশা, আমরা জানতে পেরেছি যে তোমাদের মধ্যে এখন খুব একটা কথাবার্তা হতো না, তুমি ওকে বেশ এড়িয়েই চলছিলে, তাই তোমার থেকেই আসল কথাটা জানতে চাইছি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। দিন 15 আগে আমার বাবা আমাদের সম্পর্কের ব্যাপারে জানতে পেরে আমাকে বলে অঙ্কুরের থেকে দূরে থাকতে, তাই আমি ওকে এড়িয়ে চলছিলাম। কিন্তু দিন 10 মধ্যে আমি বুঝতে পারি আমার পক্ষে ওকে ছেড়ে থাকা সম্ভব নয়। তাই অঙ্কুরকে আমি সমস্ত ঘটনাটা জানিয়ে বলি, দরকার পড়লে আমি বাড়ি ছাড়তেও রাজি আছি। তখন ও বলে, বাবা হয়ে এই কথা বলাটাই স্বাভাবিক। উনি চান আগে তুই পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়া, তাই এখন এসব থেকে দূরে থাকতে বলছে। আমার মনে হয় এখন এই নিয়ে বেশি চিন্তা না করে যেমন চলছে চলতে দে, পরে যা হবে দেখা যাবে। তা তোমার বাবা এই সম্পর্কতে রাজি নয় কেন সেটা জিজ্ঞেস করনি? হ্যাঁ, জানতে চেয়েছিলাম কিন্তু বাবা কিছু বলেনি। গতকাল রাতে তো দেখছি তোমাদের মধ্যে ভালোই কথাবার্তা হয়েছিল। হ্যাঁ হয়েছিল তো, আমরা প্রায় রাত 2টো অবধি কথাবার্তা বলেছি। তাই জন্যই তো আমি বুঝে উঠতে পারছি না যে ও আগামী কয়েক ঘন্টার মধ্যে এরকম একটা কাজ করলো কেন। আমি এখন এটাই বিশ্বাস করে উঠতে পারছি না যে অঙ্কুর আর নেই। আমার মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। আমার বিশ্বাস এটা আত্মহত্যা নয়, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো একটা ব্যাপার আছে। ওকে, তা বিদিশা তোমার কি মনে হয় সেই ব্যাপারটা কি হতে পারে? বিদিশা বেশ কয়েক সেকেন্ড চুপ থেকে কিছু ভাবছিল। এদিকে আমি এটা ভেবেই খুশি হচ্ছিলাম আমি যে বিদিশাকে ভালো মেয়ে বলেছিলাম সেটা ঠিকই বুঝেছিলাম। এবার বিদিশা মাথা তুলে অফিসারকে বলল, প্রায় 3 মাস আগে অঙ্কুর হঠাৎ গাঁজা খাওয়া শুরু করেছিল। সেটা জানতে পেরে একদিন বাসে করে কলেজ থেকে ফেরার পথে ওকে আমি জিজ্ঞাসা করি, এই তুই হঠাৎ নেশা করতে শুরু করলি কেন? তুই তো এসব পছন্দ করতিস না। আরে দোষ, এই গাঁজা আবার নেশা নাকি? ওটা তো চিন্তা শক্তি বাড়ানোর ওষুধ। আমি একটা বিষয় নিয়ে একটু ভাবছি, তাই চিন্তা শক্তি বাড়াতে ওটা খাচ্ছি। দেখ, আমার এসব একদম পছন্দ নয়। আমি জানি না তুই কী নিয়ে ভাবছিস, কী নিয়ে এত চিন্তা করছিস, কী খেলে কি হয়। আমি এসব জানতে চাই না। আর সব থেকে বড় কথা, চিন্তা করার জন্য তুই নেশার সাহায্য নিচ্ছিস আর বলছিস এটা চিন্তা ভাবনা বাড়ানোর ওষুধ। এসব বলার কি কোনো মানে হয়? তুই এমন কী নিয়ে চিন্তা করছিস শুনি? সেটাই তো বুঝতে পারছি না যে চিন্তাটা আমি ঠিক করছি নাকি ভুল করছি, বা আমি এখনো পর্যন্ত যেটা বুঝতে পেরেছি সেটা ঠিক না ভুল। যাই হোক, এই নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। আমি বুঝে গেলে তোকেও আমি বুঝিয়ে বলতে পারবো। স্যার, আমার মনে হয় এই চিন্তাটাই হয়তো অঙ্কুরের মৃত্যুর কারণের সাথে যুক্ত হতে পারে। কেননা এছাড়া আর কোনো ঘটনার কথা আমার অন্তত মনে পড়ছে না যেটা ও আমাকে বলেছে, আর সেটা আবার
অস্বাভাবিক লেগেছে। এর বাইরেও হয়তো কিছু থাকতে পারে যেটা আমার জানা নেই। হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, তুমি এখন এসো, দরকার পড়লে আবার ডাকবো কিংবা ফোনে কথা বলে নেব। থ্যাংক ইউ স্যার। বিদিশার সাথে থানা থেকে বেরিয়ে আসতে বিদিশা আমায় বলল, তুই এখন কোথায় যাবি? দেখি, চায়ের দোকানে যাবো ভাবছি। চল, আমিও যাব। আমার মানসিক পরিস্থিতি একদম ভালো নেই রে। বাড়িতে থাকলে আমি হয়তো পাগল হয়ে যাব। তা একটু বাইরে সবাই কাটিয়ে বাড়ি ফিরবো। তাছাড়া বাড়িতে তো বলে এসেছি পড়তে যাচ্ছি। এত তাড়াতাড়ি ফিরলে জিজ্ঞাসা করবে কেন চলে এলি। তার থেকে 1 ঘন্টা সবাই কাটিয়েই বাড়ি ফেরা ভালো। ঠিক আছে, চল। আমরা মিনিট 10 মধ্যেই চায়ের দোকানে এসে পৌঁছালাম। আমরা দুজনে সাধারণ কথাবার্তা বলছিলাম। বিদিশা চা খেতে খেতে আমাকে অঙ্কুরের মৃত্যু তদন্তের ব্যাপারে জিজ্ঞেস করলো কিছু কথা। আমিও যা ভাবছিলাম সেগুলো বললাম ওকে, কিন্তু অনেক চেষ্টা করেও কিছুতেই মৃত্যু রহস্যের সমাধান করতে পারলাম না। ওদিকে থানায় অফিসার তখন তার সহকারী অফিসারকে জিজ্ঞাসা করছিলেন, প্রণব, তুমি কি আর কোনো খবর পেয়েছো? আমি ওর কলেজের বন্ধুদের সাথে কথাবার্তা বলেছি, কিন্তু তেমন কোনো লাভ হয়নি। পাড়ার বেশ কিছু মানুষের সাথেও কথা বলেছি, ওনারাও অঙ্কুরের আত্মহত্যার ব্যাপারে কিছু বলতে পারছে না। এমনকি তৃণাঙ্কুর কি খুনটা করে থাকতে পারে সেটাও জিজ্ঞাসা করে দেখেছি, কিন্তু বেশিরভাগ লোকে বলছে ছেলেটা নেশা ভাঙ করে ঠিকই, কিন্তু খুন করতে পারবে বলে মনে হয় না। কেননা ছোটবেলা থেকেই সবাই দেখে আসছে ও বেশ শান্তশিষ্ট ছেলে। আর সেদিন রাতে ও দোকানেই ছিল নাকি বাড়িতে এসেছিল সেটা জানার জন্য ওর দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ আর ওই পাশের আর একটা দোকানের ফুটেজ আনতে পাঠিয়েছি। ওটা আসলেই ওর কথার সত্যতা যাচাই হয়ে যাবে। পোস্টমর্টমের রিপোর্ট এসে গেছে, সেটা থেকে জানা যাচ্ছে যে রাত 2:30 থেকে 3:30-এর মধ্যে ওর হাতের শিরাটা কাটা হয়েছে। কিন্তু ওর হাতের কাটাটা দেখে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না যে হাতটা ও নিজেই কেটেছে নাকি অন্য কেউ সেটা করেছে। কারণ যে ছুরিটা দিয়ে ওর হাতটা কাটা হয়েছে সেটা এতটাই ধারালো যে একটা সোজা টানেই শিরাটা কেটে গেছে। এছাড়া ওর ফোনের কল লিস্ট আর মোবাইলটা চেক করে দেখেছি, ওখানে তেমন গুরুত্বপূর্ণ কিছু চোখে পড়েনি। ওদিকে বিদিশা যে কথাগুলো বলছে সেগুলো সত্যি বলেছে বলেই মনে হচ্ছে, কারণ ওর কথা অনুযায়ী দিন 5 আগে থেকে বিদিশা অঙ্কুরের সাথে আবার কথা বলা শুরু করেছিল। তাহলে এখনো পর্যন্ত আত্মহত্যার কোনো কারণ দেখা যাচ্ছে না। এবার যদি খুনের দিকটা দেখি, তাহলে আমাদের প্রথম সন্দেহ যাওয়া উচিত বা যাচ্ছে তৃণাঙ্কুরের দিকে। তোমার কি মনে হয় তৃণাঙ্কুরই কি খুনটা করেছে? ওর বিরুদ্ধে সন্দেহ থাকলেও এখনো পর্যন্ত প্রমাণ কিছু নেই, কেননা ছুরিটাতে শুধুমাত্র অঙ্কুরের হাতের তাজা ছাপ পাওয়া গেছে। আচ্ছা, তুমি তো গতকাল পুরো বাড়িটা ঘুরে দেখেছিলে। ওই বাড়িতে কি কেউ বাইরে থেকে এসে খুন করে চুপচাপ বেরিয়ে যেতে পারবে? কি মনে হয়? আমার তো মনে হয় সম্ভব নয় স্যার, কেননা বাড়িতে ঢোকার সামনের দরজা ভেতর থেকে বন্ধ, আর ছাদের দরজাও ভেতর থেকে বন্ধ। বাড়িতে ঢোকার আর কোনো রাস্তা কিন্তু নেই। তবে কারো কাছে যদি পেছনের দরজার চাবি থাকে তাহলে খুনটা করা অতি সহজ। তাই তো আমার মনে হচ্ছে তৃণাঙ্কুর খুব সুন্দর প্ল্যানিং করে ওর ভাইকে খুনটা করেছে। আরেকটা দিক কি ভেবে দেখেছো? এই যে শিবা, এই শিবা ছেলেটা বিদিশার সাথে এসেছিল। এরা দুজনে মিলে হয়তো কিছু করেছে। তাই তো ওদের পিছনে একজন কনস্টেবলকে পাঠিয়েছি, দেখি কি খবর নিয়ে আসে। এরপর 2-1 দিন কেটে যায়, কিন্তু আর কোনো খবর না পেয়ে তৃতীয় দিন অঙ্কুরদের বাড়িতে গিয়ে কাকাবাবুর কাছে জানতে চাই, আচ্ছা কাকাবাবু, পুলিশ অঙ্কুরের মৃত্যুর কোনো কারণ জানতে পেরেছে? না বাবা, আমিও পুলিশের কাছ থেকে কিছু খবর পাওয়ার আশায় বসে আছি। ও আচ্ছা, ঠিক আছে, দেখি আমি না হয় একবার গিয়ে খবর নিয়ে আসবো। সেই কথা অনুযায়ী
পরের দিন সন্ধ্যা নাগাদ আমি থানায় গিয়ে হাজির হই। অফিসার না থাকায় সহকারী অফিসার আমাকে বললেন, কিছুক্ষণ অপেক্ষা করো স্যার, একটু পরেই আসবেন। মিনিট 15 বসে থাকার পর অফিসার একজনকে সাথে নিয়ে অফিস ঘরের দিকে গেলেন। কিছুক্ষণ বাদে একজন কনস্টেবল এসে আমাকে অফিসারের ঘরে যেতে বললেন। অফিসার আমাকে নিজের সামনের চেয়ারটাতে বসতে বলে বললেন, বসো শিবা, বলো। স্যার, আমাকে অঙ্কুরের বাবা পাঠিয়েছেন। আসলে উনি তো পঙ্গু মানুষ, তাই নিজে আসতে না পেরে আমাকে অঙ্কুরের কেসের কোনো আপডেট আছে কিনা সেটাই জানতে পাঠিয়েছেন। ওনাকে বলো আমরা এখনো তদন্ত করছি, সবটা জানতে পারলে আমরা নিশ্চয়ই ওনাকে জানাবো। অফিসারের কথার ভঙ্গিতেই বুঝতে পেরে গিয়েছিলাম উনি এই নিয়ে আর কথা বলতে চান না, তাই আমিও মাথা নেড়ে সম্মতি জানিয়ে বাড়ি ফিরে এলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর যখন চা খাচ্ছিলাম, ঠিক সেই সময় দেবুর ফোনটা এলো। অঙ্কুরদের বাড়িতে পুলিশ এসেছে রে, আয় দেখি কি করছে। প্রথমে যাব না ভাবলেও যাচ্ছি বলে ফোনটা কেটে দিয়ে বাড়ির সামনে আসতেই দেখলাম একজন কনস্টেবল অঙ্কুরের সিপিইউটা বগল দাবা করে ওনাদের গাড়ির দিকে এগোচ্ছেন। এরপর আরো 4টে দিন কেটে গেছে। পঞ্চম দিনে আমি তখন কলেজে গিয়েছিলাম। প্রথম ক্লাসটা সেরে সবেমাত্র বেরিয়েছি, তখনই আগের দিনের নাম্বারটা থেকে আমার ফোনে ফোন এলো। প্রণব স্যার জিজ্ঞেস করলেন, শিবা তুমি কোথায় আছো? আমি তো কলেজে আছি, কিছু দরকার থাকলে বলুন স্যার। হ্যাঁ, দুপুরে তোমাকে একটু দরকার ছিল। আচ্ছা স্যার, তাহলে আমি তখন বাড়ি ফিরে যাব। বলুন কি করতে হবে। ঠিক আছে, আমি তোমাকে ফোন করে নেব। প্রণববাবু ফোনটা কেটে দিলেন। মনের মধ্যে বেশ কিছুটা উত্তেজনা নিয়ে আরেকটা ক্লাস না করেই বাড়ি ফিরে এলাম। দুপুরের খাওয়া দাওয়া করে হাতে মোবাইল ফোনটা নিয়ে ফোন আসার অপেক্ষায় বসে আছি, কিন্তু দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে এলো, কিন্তু এখনো কোনো ফোন এলো না। শেষে বিরক্ত হয়ে আধবসা অবস্থা থেকে শুয়ে পড়লাম। ভাবছি এইবার চোখটা বুঝবো। ঠিক তখনই কানের পাশে রাখা ফোনের আওয়াজে চমকে উঠলাম। হ্যালো, আমরা প্রায় তোমার বাড়ির সামনে চলে এসেছি, মিনিট 2 মধ্যে বাড়ির সামনে দাঁড়াও, আমরা আসছি। হাতের সামনে প্যান্ট আর জামাটাকে রেখেই দিয়েছিলাম। তাড়াতাড়ি সেগুলো গলিয়ে নিয়ে প্রায় মিনিট খানেকের মধ্যেই দরজা খুলে বাড়ির সামনে বেরিয়ে এলাম। রাস্তার বাঁকটার দিকে তাকিয়ে প্রায় মিনিট 2 অপেক্ষা করার পর পুলিশের খাকি রংটাকে চোখে পড়ার বদলে সাধারণ পোশাকে এগিয়ে আসা 4 জনের মধ্যে 2 জনকে দেখে আমার চেনা বলে মনে হলো। ওনারা কাছাকাছি আসতেই একটা চীনা মুখের পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলাম। তুমি আমাদের আগে আগে অঙ্কুরদের বাড়ির দিকে চলো। জোর কদমে এগিয়ে চলা অফিসারের সামনে সামনে এগিয়ে যাওয়ার আগে পর্যন্ত দেখা অনুযায়ী পেছনের 2 জন ব্যক্তির মধ্যে একজন ওই 26-27 কিংবা 28 বছরের ছেলে, আর আরেকজন একটু বয়স্ক, ওই 38-40-এর মধ্যে হবেন। কিন্তু বলার মতো কথা হলো ওনার কাঁধে একটা ঝোলা রয়েছে, যেটাকে দেখে ওনাকে সাপুরে বলে মনে হয়। তুমি এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করো অঙ্কুরদের বাড়ির সামনে কেউ আছে কিনা। যদি ওদের কাউকে দেখতে পাও তাহলে আমাদের দাঁড়িয়ে যাওয়ার ইশারা করবে, নয়তো ওদের দরজা খুলে বাড়ির ডান দিকে এগিয়ে যাবে। তারপর সময় বুঝে আমাদেরকে আসতে বলবে, ওকে? পেছনের দিকে মাথা না ঘুরেই একবার মাথা নেড়ে ঠিক আছে বুঝিয়ে এগিয়ে চললাম। যদিও আমি জানতাম এই সময় ওদের বাড়িতে কেউই থাকে না। তখনই আমার আরেকটা কথা মনে পড়ে গেল, ওরা তো কেউ এখনো কাজে যোগ দেয়নি, তার মানে বাড়িতেই রয়েছে। তো এখানে একটা সতর্ক হয়ে গিয়ে মাথা উঁচু করে পাঁচিলের ওপর থাকা লোহার তীরের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম বাড়ির সামনে কাউকে দেখা যাচ্ছে কিনা। কাউকে দেখতে না পেয়ে এগিয়ে যেতে থাকলাম। দরজা খুলে ভেতরে ঢুকে কথা মতো ডান দিকের ঘরের দরজার আড়ালে গিয়ে দাঁড়ালাম। ততক্ষণে
ওনারাও চুপিসারে আমার পেছন পেছন বাড়ির পেছনের দিকে প্রায় চলে এসেছেন। সকলে দাঁড়িয়ে পড়তে একটা নতুন কণ্ঠস্বর শুনতে পেলাম। তুমি রেডি তো? তারপর যার উদ্দেশ্যে এই কথাটা বলা হয়েছে, মানে ওই কাঁধে ঝোলা থাকা ব্যক্তিটি বললেন, আমি তৈরি। এই বলে উনি কাঁধ থেকে ঝোলাটা নামিয়ে রেখে তার ভেতর থেকে একটা ঝুড়ি বার করলেন, যেটা দেখেই বুঝতে পারছি ওর ভেতর নিশ্চয়ই সাপ আছে। স্যার, আপনি নিজের মোবাইলে রেকর্ডিংটা চালু করুন, আর ওই ছেলেটিকেও বলুন ওর মোবাইলের রেকর্ডিংটা চালু রাখতে। আর শুনুন, এবার আমরা চুপিসারে এইখান দিয়ে এগিয়ে যাব। তারপর যেখানে গিয়ে দাঁড়াবো সেখানে যা যা ঘটবে সেটা আপনারা একদম চুপিসারে দেখবেন আর রেকর্ডিং করবেন। এই বলে উনি যেদিকে ইশারা করলেন সেটা বাড়ির আর বাড়ির আশেপাশের পাঁচিলের মাঝখানে ফুট চারেকের ফাঁকা জায়গাটা। কথা মতন সেদিকে এগিয়ে যেতে যেতে ভাবছিলাম এবার কি হতে চলেছে, এই সাপ নিয়ে আমরা যাচ্ছিটা কোথায়। প্রথম ঘরের মানে অঙ্কুরের ঘরের জানলাটা পেরিয়ে যেতেই দলপতির ভঙ্গিতে এগিয়ে চলা ছেলেটি হাঁটু ভাঁজ করে নিয়ে প্রায় দেহটাকে অর্ধেক উচ্চতায় নিয়ে এসে দ্বিতীয় জানলার নিচ দিয়ে পার হয়ে ওপারে চলে যাবার পর ইশারায় আমাদের দাঁড়িয়ে যেতে বললেন। তারপর হাতে সাপ রাখা বেতের ঝুড়িওয়ালা লোকটাকে চোখের ইশারায় নিজের কাজ শুরু করতে বললেন। এবার ওই লোকটিও প্রায় আধবসা হয়ে এগিয়ে গিয়ে জানলার নিচে প্রায় বসে পড়ে হাতের ঝুড়িটা খুললেন। সেখান থেকে বেরিয়ে এলো একটা ধূসর রঙের সাপের মাথা, যেখান থেকে লকলকিয়ে বেরিয়ে আসছে তার জিভ। কয়েক মুহূর্তের মধ্যেই প্রায় অর্ধেক বেরিয়ে আসা দেহটা দেখে ওর প্রজাতি আন্দাজ করতে কষ্ট হলো না। এরপর সাপুরে তার বাঁ হাতে থাকা ঝুড়িটাকে আস্তে আস্তে জানলার দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সাপটা খোলা জানলা দিয়ে প্রায় হাতখানেক এগিয়ে যাওয়ার পর লোকটি সাপের লেজটাতে হাতের একটা মৃদু চাপ দিতেই একটা ফোঁস শব্দ দিয়ে বুঝিয়ে দিল সে কে। ঘরের ভেতর কাকাবাবু তখন জানলার দিকে পা করে শুয়েছিলেন। প্রথম শব্দটাতে কাকাবাবু খানিকটা চমকে উঠলেও চোখ খুললেন না, কিন্তু দ্বিতীয়বারের শব্দটা হতেই উনি খুব ধীরে ধীরে নিজের চোখ খুললেন। তারপর এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখে নেবার পর খুব সতর্কতার সাথে মাথা তুলে দেখার চেষ্টা করলেন শব্দটা আসছে কোথা থেকে। শব্দের সূত্র খুঁজে পাবার পরই উনি প্রায় এক লাফে বিছানা থেকে নেমে পেছনের দরজার দিকে যেতে লাগলেন আর চেঁচিয়ে বলতে লাগলেন, তৃণু, সাপ! তৃণু, তৃণু, সাপ! তারপর কিছু মনে পড়ে যাওয়ার ভয়ে এগিয়ে এসে খাটের পাশে রাখা নিজের হুইল চেয়ারটাকে টেনে ওটাতেই বসে ঘর থেকে বেরিয়ে গেলেন। তখনই সাপুরে ভদ্রলোক নিজের হাতের জাদুতে সাপটাকে আবারও বেতের ঝুড়ির ভেতর ঢুকিয়ে ফেললেন। আমি এসব দেখার পর নিজের ভাবনা শক্তিটাই হারিয়ে ফেলেছি বলে মনে হচ্ছে। কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকার পর চমকটা যখন কাটলো তখন দেখলাম ওনারা সবাই প্রায় বাড়ির দরজার দিকে এগিয়ে গিয়েছেন। এবার আমিও সেই দিকে অগ্রসর হতে হতে নিজেকে প্রশ্ন করলাম, কাকাবাবু তাহলে পঙ্গু নন? তাহলে ওই হুইল চেয়ার কেন? নাকি আমি দেখতে ভুল করেছি? উনি একটা পায়ের সাহায্যেই প্রথমে দরজার দিকে এগিয়ে গিয়েছিলেন। তারপর ভাবলাম, না না, এতখানি ভুল দেখবো, এক পায়ে কি মানুষ ওই রকম সাধারণভাবে হাঁটতে পারে নাকি? ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছিলাম। আমার যাওয়ার অনেক আগেই ওনাদের মধ্যে কেউ বেল বাজিয়েছিলেন। ওদিকে তৃণাঙ্কুরদা তখন পাশের ঘরটায় শুয়েছিল। বাবার ভয়ার্ত গলার আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে এলো। কি হয়েছে বাবা? সাপ, তৃণু, সাপ! কোথায়? আমার ঘরের জানলায়। তৃণাঙ্কুরদা জানলার দিকে এগিয়ে যেতে যেতে দরজায় বেলের আওয়াজ শুনতে পায়, তবে সেটাতে গুরুত্ব না দিয়ে বিছানা এবং জানলার আশপাশটা ভালো করে দেখে নেবার পরই দরজার দিকে এগিয়ে যায়। এদিকে অফিসার বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর
দ্বিতীয়বার ঘন্টাটা বাজাতে যাচ্ছিলেন, ঠিক তখনই তৃণাঙ্কুরদা দরজাটা খুলে দেয়। তারপর অফিসারকে দেখতে পেয়েই বলে, আপনারা? অফিসার ওনাকে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে জোর কদমে কাকাবাবুর দিকে এগিয়ে গেলেন। ওদিকে কাকাবাবু তখন রান্নাঘর পার করে প্রায় বসার জায়গার কাছাকাছি চলে এসেছিলেন। অফিসার ওনার সামনে যেতে যেতেই ওনাকে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে রাগী চোখে বললেন, এখনো এই নাটক করে যাচ্ছেন? আপনি কি বলছেন ঠিক বুঝলাম না তো। অফিসার এবার আর মুখে কিছু না বলে হাতের মোবাইলটা অন করে সেটাতে কিছুক্ষণ আগের রেকর্ড করা ভিডিওটা প্লে করলেন ওনার চোখের সামনে। সেটা দেখতে দেখতে কাকাবাবুর মুখের অবাক ভাবটা সম্পূর্ণভাবে কেটে গিয়ে সেখানে হতাশা আর দুঃখের ভাব ফুটে উঠতে লাগলো। এই সমস্ত কথাবার্তার মধ্যে তৃণাঙ্কুর দাও কাকাবাবুর পেছনে গিয়ে দাঁড়িয়েছিল। কাকাবাবুর সাথে সাথে তৃণাঙ্কুরও ভিডিওটা দেখার পর ওর অবাক মুখটাতে আস্তে আস্তে রাগ ফুটে উঠতে লাগলো। ভিডিওটা শেষ হতেই অফিসার কাকাবাবুর হাত থেকে মোবাইলটা প্রায় কেড়ে নিয়ে জিজ্ঞাসা করলেন, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলছি? কাকাবাবু অফিসারের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে একইভাবে মাথা নিচু করে বসে রইলেন। চুপ করে বসে না থেকে এবার ভালোই ভালোই বলুন, এসব করার পিছনে আপনার উদ্দেশ্য কি ছিল? নয়তো থানায় নিয়ে গিয়ে কথা বার করতে হলে কিন্তু আপনি সত্যি সত্যিই পঙ্গু হয়ে যাবেন। যদিও কাকাবাবুর মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না, উনি সেই একই রকম ভাবে বসে রইলেন। বললেন, কলেজ জীবন শেষ করে চাকরি পাবার পর ভেবেছিলাম আগামী দিনে শান্তিতে ঘর সংসার করব, কিন্তু বিয়ের বছর খানেকের মধ্যেই বুঝতে পেরে গেছিলাম মায়ের পছন্দ করা যে মেয়েকে ঘরে নিয়ে এসেছি তার সাথে আমার পছন্দের কোনো মিলই নেই। আমাদের প্রথম সন্তান হবার পর থেকে দূরত্বটা ক্রমশ বাড়তে থাকে। ও চাইতো চাকর বাকর রেখে ঘর সংসার আর বাচ্চার দেখাশুনো করাবে, আর নিজে ঘুরে বেড়াবে, পার্টি করবে। এদিকে আমি হলাম পড়াশুনো নিয়ে থাকা মানুষ, বেশি ঘুরে বেড়ানো কিংবা পার্টি করা আমার কোনোদিনই পছন্দ ছিল না। তাই একটা সময় এসেও নিজের জীবন নিজের মতো করে কাটাচ্ছিল, আর আমিও আমার মতো। কিন্তু সেটাও খুব বেশি দিন চলা সম্ভব ছিল না, কারণ আমার একার রোজগারে ওর খরচা আমি সামলাতে পারছিলাম না। তাই ওর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দূরত্বটাও ক্রমশ বেড়ে উঠেছিল। কিছুদিনের মধ্যে সেই দূরত্ব ফাটলে পরিণত হয়। সেই সবের মধ্যেই দ্বিতীয় সন্তান মানে অঙ্কুরের জন্ম হয়, আর তার সঙ্গে জন্ম নেয় পুলিশ আর আইনের ভয় দেখিয়ে টাকা বার করার পালা। সেই ধাক্কা সামলাতে গিয়ে অর্ধেক পৈতৃক চাষের জমিও বেচে দিতে হয়। তাই শেষমেশ ওর বাড়তে থাকা লালসা থেকে মুক্তি পেতে আমি ডিভোর্সের কথা জানাই। তখনও আমার কাছে একটা বিরাট অঙ্কের টাকা দাবি করে, যেটা আমার পক্ষে দেওয়া কোনো মতেই সম্ভব ছিল না। সেই নিয়ে বেশ কিছুদিন ভাবনা চিন্তা করার পর ঠিক করলাম এই সমস্যা থেকে উদ্ধার পেতে হলে আগে ওকে দুনিয়া থেকে সরাতে হবে। সেই চিন্তা অনুযায়ী একটা প্ল্যান তৈরি করি। একদিন ওকে জানাই, বলছিলাম চলো না আমরা একবার পুরী থেকে ঘুরে আসি, একটু চেঞ্জে গেলে যদি কোনো সুরাহা হয়। কিসের সুরাহা? মানে আমাদের সম্পর্কের। দেখো, আমাকে তুমি আর ভালোবাসো না জানি, আমাকে তুমি সহ্য করতে পারো না, তবে এখন তো তৃণাঙ্কুর আছে, অঙ্কুর আছে, আমরাই তো ওদের এই পৃথিবীতে এনেছি, তাই আমাদের একটা দায়িত্বও আছে। অন্তত ওদের মুখের দিকে তাকিয়ে না 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 তোমার কোনো অভাব আমি রাখবো না, শুধু যদি আমাদের দূরত্বটা একটু কমিয়ে আনা যায়, অন্তত ওদের কথা ভেবে। বেশ। আমি খুব ভালো করেই জানতাম ঘুরতে যাবার নামে ও কোনো মতেই না করবে না। রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে ওর ঘুমিয়ে পড়ার অপেক্ষা করছিলাম। যখন বুঝতে পারলাম ও প্রায় ঘুমিয়ে পড়েছে, তখন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিংবা চলতে থাকা লরি খুঁজতে লাগলাম। সেই রকম একটা লরি চোখে পড়তেই হঠাৎ করেই গাড়ির স্পিড বাড়িয়ে গাড়ির বাদিকটাকে লরির পেছনে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিই। এতে আমার সব থেকে বড় দুটো সমস্যা থেকে মুক্তি পেয়ে যাই। একটার কথা তো
আগেই জানিয়েছি। আরেকটা হলো ওই গাড়ি। নতুন বউকে খুশি করতে নিজের জমানো সমস্ত টাকা ডাউন পেমেন্ট দিয়ে ইনস্টলমেন্টে নিতে বাধ্য হয়েছিলাম। অ্যাক্সিডেন্ট হবার পর লোকজনের ভিড় হবার আগেই পকেট থেকে সিরিঞ্জটা বার করে সাময়িক প্যারালাইসিস হবার ইঞ্জেকশনটা লাগিয়ে নিই। এটা করার পেছনে আমার প্রথম উদ্দেশ্য ছিল পুরো ঘটনাটাকে অ্যাক্সিডেন্টের রূপ দেওয়া, আর দ্বিতীয়টা মানসিক, নিজের অপরাধের শাস্তি নিজের হাতেই নেওয়া। পঙ্গু না হয়েও সারা জীবন পঙ্গু হয়ে কাটানোটা কি খুব ছোট শাস্তি? কাকাবাবু চুপ করতে ঘরের মধ্যে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। তখন আমার মতন সকলেই বোধহয় কাকাবাবুর পরিস্থিতির কথা বিচার করে ওনাকে অপরাধী বলা ঠিক হবে কিনা, বা ওনাকে অপরাধের শিকার বলে বিবেচনা করা হবে কিনা সেটা নিয়ে চিন্তা করছিল। তারপর নিস্তব্ধতা ভেঙে অফিসারই জিজ্ঞেস করলেন, আচ্ছা ইয়েন, এবার তুমি বলো তো, তুমি এসব কিভাবে জানতে পারলে? আপনার কাছে পুরো ঘটনাটা শোনার পর প্রথমে আমার মনে হয়েছিল এটা বাইরের কারোর কাজ। সেই চিন্তা অনুযায়ী অঙ্কুরের মোবাইল আর কম্পিউটারের সমস্ত ডেটা বিবেচনা করতে গিয়ে দেখি প্রায় মাস দুয়েক আগেও বেশ কয়েকদিন সাময়িক প্যারালাইসিস আর নার্ভ গ্রুপ অবশ করা নিয়ে খুব খোঁজাখুঁজি করেছে। সেখান থেকে আমার মাথায় চিন্তায় বদল আসে। ওদিকে আবার বিদিশার বলা কথা অনুযায়ী অঙ্কুর প্রায় 3 মাস থেকে নেশা করা শুরু করেছে, যেটার কারণ হিসেবে ও কোনো বিষয় নিয়ে চিন্তা করার কথা বলেছে। তখন স্বাভাবিকভাবেই অঙ্কুরের বাবা অমিতবাবুর উপর সন্দেহ যায়। সেটার প্রমাণ জোগাড় করতে গিয়ে প্রায় 20 বছর আগে হওয়া অ্যাক্সিডেন্টের ব্যাপারে খোঁজ খবর নিই। সেখানে লরির ড্রাইভারের বলা কথা অনুযায়ী অ্যাক্সিডেন্টে তার কোনো দোষ ছিল না, বরং গাড়িটা নিজে থেকেই এসে লরির পিছনে ধাক্কা মারে। তখন পুরো ব্যাপারটা আন্দাজ করতে আর দেরি হয় না, যদিও এসবের কারণ আমার খুব একটা জানা ছিল না, তাই আজকের এই ছোট্ট নাটকটা করবার দরকার ছিল। ওদিকে কাকাবাবু ইয়েনদার কথা শুনতে শুনতে বেশ অবাক ভাব নিয়ে অফিসার আর ওনার দিকে তাকাচ্ছিল। যদিও আমার মনে হচ্ছিল উনি কিছু জিজ্ঞাসা করতে চাইছেন বা কিছু শোনার অপেক্ষায় রয়েছেন। কাকাবাবুর কোনো প্রশ্ন করার আগেই অফিসার ওনাকে আবারও জিজ্ঞেস করলেন, আপনার ছোট ছেলে এই পুরো ব্যাপারটা জানতে পেরে গিয়েছিল, তাই আপনি ওকে খুন করেছেন, সেটা তো বুঝতেই পারছি। এবার বলুন তো, সেদিন রাতে আপনি খুনটা ঠিক কিভাবে করেছিলেন? আমি বুঝতেই পারছিলাম আপনারা মনে করছেন আমি আমার ছোট ছেলেকে খুন করেছি, কিন্তু না, এটা পুরোপুরি ভুল ভাবছেন। আমি ওকে খুন করিনি। আমি ওকে কেন খুন করতে যাব? কারণ আমি জানতামই না ও আমার পঙ্গু হওয়ার নাটকটা ধরে ফেলেছে। স্বাভাবিকভাবেই এবার অফিসার আর আমাদের অবাক হওয়ার পালা। অফিসার তার অবাক ভঙ্গিতেই ইয়েনদার দিকে একবার তাকিয়ে নিয়ে কাকাবাবুকে ধমকের সুরে বললেন, আবার একটা নতুন নাটক শুরু করছেন? আমি কোনো নাটক করছি না, যেটা সত্যি সেটাই বলছি। সেটা আপনি বিশ্বাস করতে চান করুন, না করতে চান না করুন, আমার তাতে কিছু করার নেই। কিন্তু আমি আমার বউকে খুন করেছিলাম ঠিকই, তবে আমার ছেলেকে আমি খুন করিনি। তাছাড়া এখন আমার মিথ্যে কথা বলে আর কি লাভ? আমার বউয়ের খুনের অপরাধে আপনারা তো আমাকে জেলে পাঠাবেনি। কাকাবাবুর এই কথার উত্তরে অফিসার কি বলবেন সেটা হয়তো বুঝে উঠতে পারছিলেন না, তাই কাকাবাবুর দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে ওনার মনের ভাব বোঝার চেষ্টা করে নিয়ে প্রণব স্যারকে ঘাড় নেড়ে ইশারা করায় উনি ড্রাইভারকে ফোন করে বললেন গাড়ি নিয়ে গলির মুখে পৌঁছতে। ওনারা চলে যাবার পর বাড়ির দিকে আস্তে আস্তে বুঝতে পারছিলাম আমার মাথার মধ্যে একসঙ্গে অনেকগুলো চিন্তা ঘুরছে, যার ফলে মাথার মধ্যে বেশ যন্ত্রণাও শুরু হয়েছে। তাই জন্যই আর বেশি না ভেবে ঘরে ঢুকেই বিছানায় শুয়ে পড়লাম। ওদিকে অফিসার থানায় ফিরে নিজের চেয়ারে বসতে বসতে সামনে বসে থাকা ইয়েনদাকে জিজ্ঞেস করলেন, ইয়েন, তোমার ফুলটস বলে মিডিল উইকেট উড়ে গেছে ঠিকই, কিন্তু বলটা যে নো বল হয়েছে
এবার আগে দেখি নতুন ব্যাটসম্যানকে, তারপর না ভাববো তাকে কি বল করা যায়। কিন্তু আমি তো এটাই বুঝে উঠতে পারছি না যে এখন কাকে সন্দেহ করব, আর কেন। কেন আর কে খুনটা করে থাকতে পারে, এই দুই প্রশ্নের উত্তর যখন পাওয়া যাচ্ছে না, তাহলে কিভাবে ওর খুনটা করা হয়েছে সেটার উত্তর খোঁজা দিয়ে শুরু করা যেতে পারে। অঙ্কুরের দাদা সেই রাতে দোকানেই ছিল, সেটা ভিডিও ফুটেজ দেখে আর সেটার ফরেন্সিক টেস্ট করিয়ে প্রমাণ হয়ে গেছে। এদিকে অঙ্কুরের বাবা একটা খুনের দায় নিয়েছেন, কিন্তু ছেলেকে খুন করার কথা অস্বীকার করছেন। যদি খুনটা উনিই করে থাকতেন তাহলে অস্বীকার করার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। তার মানে তোমার প্রথম ধারণাটাই ঠিক ছিল, এটা বাইরের কারোর কাজ। কিন্তু সেটা কে আর কেনই বা করেছে সেটার উত্তর পাওয়ার তো কোনো রাস্তা বর্তমানে দেখতে পাচ্ছি না। আর তাই তুমি বলছো বাইরের কেউ খুনটা কিভাবে করে থাকতে পারে আগে সেটার অনুমান করতে। আপনাদের কথা অনুযায়ী কেউ জোর করে ওর বাড়িতে ঢোকেনি, তার মানে খুনির কাছে ওই বাড়ির পেছনের দরজার চাবি ছিল, নয়তো হাতের কারিগরির সাহায্যে কেউ ওই তালা খুলে বাড়িতে ঢুকে রান্নাঘর থেকে ছুরি নিয়ে অঙ্কুরের হাতের শিরা কেটে দিয়ে আবার দরজায় তালা লাগিয়ে চলে যায়। সুতরাং সেই ব্যক্তি ওই বাড়ির আর বাড়ির মানুষদের স্বভাবের সঙ্গে খুব ভালো মতন পরিচিত ছিল, নয়তো সে কি করে জানলো অঙ্কুরের ঘরের দরজা খোলা থাকবে আর ওর হাতের শিরা কাটার সময় নিজেকে বাঁচানোর চেষ্টা করবে না, কিংবা কাটার পরে ব্যথা যন্ত্রণা পেয়ে ঘুম থেকে উঠে পড়বে না। দেখো, তোমার এই ব্যাখ্যা অনুযায়ী সন্দেহটা কিন্তু একটা মানুষের দিকেই যাচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন। আচ্ছা ধরুন দুটো ছেলে মেয়ে একে অপরকে ছোটবেলা থেকেই চেনে, তারপর বড় হয়ে উঠতে উঠতে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়, কিন্তু সেই কথাবার্তা একটা সময় গিয়ে প্রায় বন্ধ হয়ে যায়, কারণ ছেলেটা এক অন্য মেয়ের প্রেমে পড়ে যায়। তাহলে এবার বলুন তো, আগের মেয়েটা তখন কি করবে? ইয়েনদের কথা শুনতে শুনতে অফিসারের ভ্রুতে ভাঁজ পড়ছিল। সেই অবস্থাতেই অফিসার বললেন, আচ্ছা বুঝেছি, তুমি বিলাসের মেয়ের কথা বলছো। তবে দেখো, ওই মেয়ের জায়গায় যদি আমি থাকতাম তাহলে হয়তো অঙ্কুরের বদলে আমি ওই মেয়েটাকে মানে বিদিশাকে খুন করতাম। আপনি ঠিকই বলেছেন, কিন্তু দোষটা যদি ছেলেটার হয়ে থাকে তাহলে? অফিসার এবার মুখে আর কিছু না বলে ওপর নিচে মাথা নেড়ে ইয়েনদের কথায় সম্মতি জানালেন। তিনটে প্রশ্নের উত্তর তো পাওয়া গিয়েছে, তাহলে এবার এটাকে কিভাবে প্রুফ করবে শুনি। মানে বিলাসের মেয়ে তানিয়াকে তাহলে তুমি কি বল করবে ভাবছো? আপনি কি ভিনু বানকারের নাম শুনেছেন? অফিসার এদিক ওদিক চোখ ঘুরিয়ে খানিকটা ভেবে নিলেন, তারপর বললেন, তোমার ইশারা আমি খুব ভালোই বুঝতে পারছি। তুমি ম্যানকার ডিসমিসাল করার কথা বলছো, তাই তো? কিন্তু আমি ভাবছি স্ট্রাইকার এন্ডে তখন কে থাকবে? বিলাস? ইয়েনদা অফিসারের প্রশ্নের কোনো জবাব দিলেন না। কিন্তু সমস্যা হচ্ছে এখানে আমরা বলের উপর ভরসা করতে পারবো না, শুধুমাত্র প্লেয়ারের ভুল করার উপর নির্ভর করে থাকতে হবে। তাছাড়া আমি শুধু একটা অনুমান নিয়ে এগোতে চাইছি না। আপনার আশেপাশের তালাচাবির দোকানগুলোতে কথা বলে দেখুন তো, ওখান থেকে কেউ ওই চাবির ডুপ্লিকেট তৈরি করিয়েছে কিনা। তোমার সন্দেহ তালিকায় আরও কেউ আছে বলে তো মনে হচ্ছে, সেটাকে? না, এই মুহূর্তে সেরকম কোনো তালিকা নেই, তাই তো সব রাস্তাই খোলা রাখতে চাইছি। এরপর আরো দুটো দিন কেটে গেছে। সেই সময় ইয়েনদা তানিয়ার বর্তমান জীবনের ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে তানিয়া এখন তার এক বান্ধবীর দাদার সঙ্গে প্রেম করছে, আর তার সাথে সামনের বছর বিয়ে হবার কথাও চলছে। সুতরাং তানিয়ার ওপর সন্দেহ করার আর কোনো যুক্তি থাকছে না। ওদিকে পুলিশ অফিসাররা আশেপাশের সমস্ত চাবি বানানো কারিগরদের সঙ্গে কথা বলে দেখেছে, কিন্তু তারা কেউই ওই চাবির ডুপ্লিকেট তৈরি করেনি বলেই জানিয়েছে। তাই জন্যই তৃতীয় দিন সকালবেলা অফিসার ইয়েনদাকে ফোন করে জিজ্ঞেস করলেন, হ্যাঁ এই যে ইয়ান, তুমি কি কেসটার কোনো সমাধান করতে পেরেছো?
আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম স্যার। ঘন্টাখানেকের মধ্যে আমি থানায় আসছি। ততক্ষণ আপনারা বিদিশাদের বাড়িতে তল্লাশি নেবার ব্যবস্থা করুন। ওখানে গিয়েই পুরো গল্পটা শোনাবো। মা আমাকে মুদির দোকান থেকে কয়েকটা জিনিস আনতে পাঠিয়েছিল। সেখান থেকে ফেরার পথে একখানা পুলিশের গাড়িতে প্রণব স্যারকে বিদিশাদের বাড়ির দিকে যেতে দেখলাম। তাই জন্যই কৌতূহল সামলাতে না পেরে বাড়ির দিকে না গিয়ে সেই গাড়ির পিছনেই এগিয়ে যাই। গাড়িটা বিদিশাদের বাড়ির সামনে গিয়ে থামতে গাড়ি থেকে পুলিশ অফিসার আর কনস্টেবলদের সঙ্গে আগের দিনের ওই ছেলেটিকেও নামতে দেখে বুঝলাম আজ এখানে কিছু একটা হতে চলেছে। আর সেই জন্যই আমি ওনাদের পেছন পেছন বিদিশাদের বাড়ির দিকে এগোতে লাগলাম। অফিসার আমাকে দেখে একবার ভ্রু কুঁচকালেও ঢুকতে বাধা দিলেন না। কলিং বেল বাজাতেই বিদিশার বাবা তমগ্নবাবু দরজাটা খুলে অফিসারকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ স্যার বলুন। আপনার সাথে একটু কথা ছিল, আমরা কি ভেতরে আসতে পারি? হ্যাঁ অবশ্যই, আসুন। এই বলে বসার জায়গার দিকে এগিয়ে যেতে যেতে ওনাদের বসার জন্য ইশারা করলেন। তারপর নিজেও একটা সোফায় বসে অফিসারকে বললেন, বলুন স্যার। অফিসার যদিও কোনো কথা না বলে আগের দিনের ছেলেটাকে মানে ইয়েন্দার দিকে ইশারা করায় ইয়েন্দা বলল, অঙ্কুরের মৃত্যুর বিষয়ে আপনার থেকে কিছু জানার ছিল। আপনি তো জানতে পেরেছিলেন আপনার মেয়ের সঙ্গে ওর প্রেম ভালোবাসার সম্পর্ক চলছিল, আর আপনি সেটা মেনে নিতে চাইছিলেন না। আমি কি জানতে পারি আপনি কেন ওদের সম্পর্কটা মেনে নিচ্ছিলেন না? আপনারা যেটা এত বছর পর জানতে পেরেছেন, আমি সেটা তখনই আন্দাজ করেছিলাম। তাই স্বাভাবিকভাবেই ওইরকম একটা পরিবারে কোনো বাবাই নিজের মেয়েকে পাঠাতে চাইবে বলে মনে হয় না। সেটা আপনি নিশ্চয়ই করতে পারেন, কিন্তু আসল কারণ কি শুধু এটাই ছিল? আপনি কেন এসব প্রশ্ন করছেন আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমি ওদের সম্পর্ক কেন মেনে নিতে চাইছিলাম না সেসব প্রশ্নের উত্তর এখন জানার কি আর কোনো প্রয়োজন আছে? প্রয়োজন তো অবশ্যই আছে, কেননা অঙ্কুরের খুনের কারণ তো ওখানেই লুকিয়ে রয়েছে। মানে আপনি কি বলতে চাইছেন সেটা একটু সোজাসুজি বলবেন? আমি বলতে চাইছি আপনি বিদিশার সাথে অঙ্কুরের সম্পর্কটাকে কোনো মতেই মেনে নিতে পারছিলেন না, তাই বিদিশাকে অঙ্কুরের থেকে দূরে রাখার কথা বলছিলেন। কিন্তু আপনি যখন জানতে পারলেন বিদিশা আপনার কথা মানছে না, তখন বাধ্য হয়ে আপনি অঙ্কুরকে খুন করেন। হোয়াট? উনি এসব কি বলছেন অফিসার? মানছি আমি ওদের সম্পর্কটা মেনে নিচ্ছিলাম না, সেটাই স্বাভাবিক। তাই বলে অঙ্কুরকে খুন করে দেবো এটা বলার কোনো মানে হয় না। কিন্তু তাছাড়া আপনারা যে আমাকে খুনি বলছেন, আপনাদের কাছে কি প্রমাণ আছে হ্যাঁ যে খুনটা আমিই করেছি? খুনের দিন রাতে আপনার মোবাইলটা প্রায় 40 মিনিট পর্যন্ত বন্ধ ছিল, আর ঠিক সেই সময়ই অঙ্কুরের খুন হয়। আপনি কি বলতে পারবেন ওই সময় আপনি কি এমন করছিলেন যে আপনাকে মোবাইল সুইচ অফ রাখতে হয়? আমি সেই সময় মোবাইল বন্ধ করেছিলাম, তাই আমি খুনি হয়ে গেলাম। বাহ 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 বাহ, বেশ যুক্তিসঙ্গত কথা বলছেন তো দেখতে পাচ্ছি। যুক্তির কথাই যখন বলছেন তাহলে বলুন তো, আপনার অফিসের পাশের চাবিওয়ালার কাছে অঙ্কুরদের বাড়ির দরজার ডুপ্লিকেট চাবি আপনি কেন তৈরি করিয়েছিলেন? ওদের বাড়ির পেছনের দরজার ডুপ্লিকেট চাবি আমি কেন তৈরি করতে যাব? তাছাড়া ওদের বাড়ির চাবি আমি পাবো কোথা থেকে যে সেটা নকল তৈরি করব? আমি তো পেছন দরজার ব্যাপারে কিছু বলিনি। আপনি যদি চাবির ব্যাপারে কিছু নাই জানতেন তাহলে কিভাবে জানলেন আমি পেছনের দরজার চাবির কথা বলছি? বিদিশার বাবা এবারে বেশ হকচকিয়ে গিয়েছিলেন। কয়েক সেকেন্ড চুপ থেকে নিজেকে আবারও শক্ত করে নিয়ে উত্তর দিলেন, এইবার আমাকে এভাবে কথার জালে ফাঁসিয়ে নিশ্চয়ই খুনি প্রমাণ করতে পারবেন না। চলুন একবারের জন্য আমি মেনে নিলাম খুনটা আমিই করেছি, কিন্তু আমি যদি সেটা মানতে অস্বীকার করি, আপনি কি আমাকে খুনি প্রমাণ করতে পারবেন? পারবেন না। বিদিশার বাবার কথা শুনে ঘরের সবারই চোখ বড় হয়ে উঠেছিল। আমি ভাবছিলাম বিদিশার সাথে অঙ্কুরের সম্পর্ক উনি মেনে নিতে চাইছিলেন না, শুধু এই কারণে উনি অঙ্কুরকে খুন করেছেন। এটা কি সম্ভব? নাকি
এর পিছনে আরো বড় কোনো কারণ রয়েছে, আর সেই কারণটা কি হতে পারে? এ সমস্ত ভাবতে ভাবতেই ইয়েন্দাকে বলতে শুনলাম, চাবিটা আপনি পেয়েছিলেন বিদিশার কাছ থেকে। আশা করি ওটা নিশ্চয়ই এখনো বিদিশার ব্যাগে কিংবা পার্সে রাখা আছে, যেটা অঙ্কুর ওর কলেজের পাশের চাবিওয়ালার কাছ থেকে বানিয়ে বিদিশাকে দিয়েছিল, যাতে বিদিশা রাতের বেলা অঙ্কুরদের বাড়িতে আসতে পারে। কি বিদিশা, ঠিক বলছি তো? ইয়েন্দার প্রশ্নের জবাবে বিদিশা নিজের মাথা নিচু করে নিল। প্রণব স্যার চোখের ইশারায় এক মহিলা কনস্টেবলকে বিদিশার সাথে গিয়ে চাবিটা নিয়ে আসতে পাঠালেন। বেশ বেশ, ঠিক আছে। এত দূর যখন জানতে পেরেছেন, তাহলে আমার খুন করার কারণটাও নিশ্চয়ই আন্দাজ করেছেন। কিন্তু সেটা যদি না করে থাকতে পারেন, তাহলে এইসব কোনো কাজেই কিন্তু আসবে না। কারণ আমি নিজের মুখে স্বীকার করব না, করছি না। আর কোর্ট নিশ্চয়ই শুধুমাত্র মেয়েকে প্রেম করতে বাধা দেওয়ার জন্য খুন করেছি এই যুক্তিটা মেনে নেবে না। আপনার প্রতি সন্দেহ হওয়ার পর খুনের আসল কারণ বুঝতে গিয়ে বেশ মাথা ঘামাতে হচ্ছিল। তখন অঙ্কুরের বাবার বলা একটি কথা মনে পড়ে যায়। উনি তৃণাঙ্কুরের ব্যাপারে বলার সময় আমাদের সন্তান বলেছিলেন, কিন্তু অঙ্কুরের ব্যাপারে বলার সময় দ্বিতীয় সন্তানের জন্ম হয় বলেছিলেন। তখন আমাদের কথাটা আর ব্যবহার করেননি। তারপর আপনার ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারি, যৌবনকালে আপনার চরিত্রের একটা বড় গুণ ছিল, আপনি খুব সহজেই মেয়েদেরকে নিজের কথার জালে জড়িয়ে ফেলতেন। তারপর এই দুটো বিষয়কে মিলিয়ে নিতে আর খুব একটা অসুবিধা হয়নি। এবার বিদিশার বাবার মুখটা দেখে বুঝতে পারলাম উনি হার মেনে নিয়েছেন। অফিসারও সেটা বুঝতে পেরেছিলেন, তাই ইয়েন্দাকে বললেন, আর সহ্য করতে পারছি না, এবার পুরো ব্যাপারটা পরিষ্কার করে বলো তো। যদিও ইয়েন্দা কিছু বলার আগেই বিদিশার বাবা বললেন, কামিনী মানে অঙ্কুরের মা, আমি ওর প্রেমে পড়েছিলাম। আমার তখন সদ্য বিয়ে হয়েছে। কিন্তু কামিনীকে প্রথমবার স্নান করে ছাদে জামা কাপড় মেলতে দেখে আমি যেন কিছুতেই নিজেকে সামলাতে পারছিলাম না। তারপর ধীরে ধীরে আমাদের ঘনিষ্ঠতা বেড়ে চলল। ওর স্বামী অমিতের সাথে ওর দূরত্ব বেড়ে চলল ক্রমাগত। তার কারণ আমিই ছিলাম। আমার বারবার মনে হতো কামিনী শুধু আমার আর আমারই থাকবে। তবে এটাও ঠিক কথা, লাবণ্য মানে বিদিশার মা, ওকে আমি ঠকাতে পারতাম না কখনো। তাই আসলে কামিনী ছিল একটা নেশা, একটা আকর্ষণ যাকে অগ্রাহ্য করা যায় না। অমিত যখন কাজের সূত্রে বাইরে, তৃণাঙ্কুর তখন একদম ছোট। তখনই একদিন মুহূর্তের দুর্বলতায়। আরে বাস, আপনি তো শিল্পী লোক মশাই। হ্যাঁ, কথার জালে মেয়েদের ফাঁসিয়ে তাদের ভোগ করেন, আবার সেটাকে ভালোবাসার নাম দেন। চমৎকার। আমি সত্যিই কামিনীকে ভালোবাসতাম, আর ও আমাকে। ওর সাথে ঘনিষ্ঠ হওয়ার পর আমি যেন ওকে ছাড়া একেবারেই থাকতে পারছিলাম না। লাবণ্য কিছু টের পেত কিনা জানি না, তবে আমি আপ্রাণ নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতাম। কিন্তু ঠিক এমন সময় আপনি জানতে পারলেন কামিনী দেবী সন্তান সম্ভবা, রাইট? হ্যাঁ, আমি ভীষণ চমকে উঠি। সব রকম সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও নিতান্ত অসাবধানে কামিনী তখন অমিতকে ছেড়ে আমাকে বিয়ে করার কথা ভাবছে। কিন্তু আমার পক্ষে লাবণ্যকে ছাড়া অসম্ভব। ও যে আমায় বিশ্বাস করে, ভালোবাসে। আমি কিভাবে আমার সাজানো সংসার নিজের হাতে ভেঙে দিই বলুন তো? উনি কি ব্ল্যাকমেল করছিলেন আপনাকে? না, করেনি। কে জানে, হয়তো কামিনী আমাকে কখনো ভালোই বাসেনি। সবটাই হয়তো মুহূর্তের একটা, কিংবা ও হয়তো বুঝেছিল জোর করে কাউকে ধরে রাখা যায় না।
এরই মধ্যে বছর 2-3 কেটে যায়। বিদিশা পৃথিবীতে এলো। আস্তে আস্তে ভুলেই গিয়েছিলাম ব্যাপারটা। এর মাঝে কাজের সুবাদে এখানে ওখানে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মেয়ের প্রতি আকৃষ্ট হয়েছি, ঘনিষ্ঠ হয়েছি, কিন্তু কামিনীকে আর মনে পড়েনি। এমন সময় একদিন খবর পেলাম কামিনী মারা গেছে। অনেক বছর পর যখন জানতে পারলেন আপনার মেয়ে বিদিশা যাকে ভালোবাসে সে আদতে আপনারই রক্ত, তখন আর মেনে নিতে পারেননি। নিয়তি কি নির্মম, তাই না? হ্যাঁ, কারো পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু কিন্তু বিদিশাকে আমি কিভাবে বোঝাতাম? ও তো কিছুতেই মানতে রাজি হচ্ছিল না। তখন আমার কাছে কোনো উপায় ছিল না। জীবনে অনেক অন্যায় করেছি। লাবণ্যকে ঠকিয়েছি, বিদিশাকে ঠকিয়েছি, আরও কত মেয়েকে আমি শুধুমাত্র মুহূর্তের নেশায়। এবার বলুন তো, সেদিন রাতে আপনি খুনটা ঠিক কিভাবে করেছিলেন? রাত প্রায় 1:30টার পর থেকে বেশ কয়েকবার বিদিশার ঘরের দরজায় কান পেতে শোনার পর যখন বুঝতে পারলাম ও শুয়ে পড়েছে, তখন আরও কিছুটা সময় অপেক্ষা করার পর মোবাইল থেকে সিমটাকে বার করে রেখে ওদের ওদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কোনো মতে পাঁচিল টপকে ওদের বাড়িতে ঢুকে হাতে গ্লাভস পরে খুব খুব সন্তর্পণে পেছনের দরজার তালাটা খুলে আস্তে আস্তে অঙ্কুরের ঘরের দিকে এগিয়ে যাই। দরজার ফাঁক দিয়ে প্রায় অন্ধকার ঘরের ভেতরটা দেখার চেষ্টা করলাম, আর যখন বুঝলাম ও ঘুমোচ্ছে তখন তখন পকেট থেকে ক্লোরোফর্মের ছোট্ট শিশিটা বার করে রুমালের মধ্যে কিছুটা ঢেলে নেবার পর মোবাইল স্ক্রিনের ক্ষীণ আলোর সাহায্যে ওদের রান্নাঘর থেকে সব থেকে ধারালো ছুরিটা তুলে নিয়ে একদম একদম পা টিপে টিপে অঙ্কুরের মাথার কাছে এসে দাঁড়াই। ওকে ওকে অঘরে ঘুমোতে দেখে নিজের পরিকল্পনা একটু পাল্টে ফেলি। ক্লোরোফর্মের ব্যবহারটা আর করতে লাগে না। রুমালটা পকেটে রেখে ওর বা হাতটার উপর একটা জোরালো টান দিতেই গলগলিয়ে রক্ত বেরিয়ে আসতে লাগলো। আমি তখন আবার ওর মাথার পেছনে এসে ছুরিটাকে ওর ডানাতে ধরিয়ে দেওয়ার পরও অপেক্ষা করতে থাকি। যদি কোনোভাবে ওর ঘুম ভেঙে যায় তাহলে আমি যাতে রুমালটাকে ব্যবহার করে আবার ওকে ঘুম পাড়িয়ে দিতে পারি। তবে 20-25 ওপর অপেক্ষা করার পর যখন সেটা করার প্রয়োজন পড়ল না, তখন আবার খুব সন্তর্পণে বাড়ি থেকে বেরিয়ে এসে তালাটা লাগিয়ে দিয়ে পাঁচিল টপকে রাস্তায় নেমে বাড়ি ফিরে আসি। বাবা, আমার জন্য অমিতের মতো কত পুরুষের সংসার ছারখার হয়ে গেছে। তাই হয়তো আমার নিজের সন্তানকে আমার নিজের হাতে। এগোবে না একদম। অফিসার, অ্যারেস্ট দিস স্কাউন্ড্রেল। আর কোনো দিন যেন এই লোকটার মুখ আমাকে দেখতে না হয়। বিদিশার বাবা তমগ্নবাবু আর কোনো কথা বাড়ালেন না। আসলে তিনি কথা বলতেই পারলেন না। তার ঠোঁটের কোণে এক পরাজিতের হাসি, চোখে জল। অফিসার এগিয়ে গিয়ে তার হাত ধরলেন, তারপর একসঙ্গে হেঁটে বেরিয়ে গেলেন ঘরের বাইরে। ইয়েন্দা কিছুক্ষণ চুপ করে বসেছিল। ঘরের ভেতরে যেন একটা অন্ধকারের মেঘ এসে জমেছে। বিদিশার কথা, অঙ্কুরের কথা, লাবণ্য কাকিমার কথা, কাকাবাবুর কথা ভীষণ মনে পড়ছিল। নারী ও শরীরের নেশায় মত্ত তমগ্নবাবু আর প্রাচুর্য যৌবনের উত্তাপে দিশেহারা কামিনী দেবী অজান্তেই একটা মাত্র ভুলে সব শেষ করে তার চারপাশটা তছনছ করে দিল। কারোর একটা ভুল তার আশেপাশের কতগুলো মানুষের জীবন যে তছনছ করে দিতে পারে
সেটা কেউ ভাবে না। এতক্ষণ শুনছিলেন এস চ্যাটার্জির গল্প অবলম্বনে ইয়েন্দা সিরিজের গল্প এক ভুলে সব শেষ। গল্প পাঠে কুন্তল, বিভিন্ন চরিত্রে শিবা, কুন্তল, মা ও কামিনী বর্ণালী, দেবু ও সাপুড়ে লিও, তৃণাঙ্কুর ও কনস্টেবল হ্যাপি, বিলাস ও অঙ্কুর বাল্মীকি, অমিত নিহারেন্দু ব্যানার্জি, প্রণব কৌশিক, পুলিশ অফিসার মলয়, বিদিশা অধ্যায়, তমগ্ন অভিষেক এবং ইয়েন্দার চরিত্রে সুগত, আবহ শুভজিৎ, কভার ডিজাইন বুবাই, শব্দগ্রহণ দ্য সাউন্ড স্টুডিও কলকাতা, অডিও রূপান্তর ও নির্দেশনায় অভিষেক। আমাদের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। একই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।